আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরাফাত হোসেন আপনাদের স্বাগত জানাচ্ছি আরসিসি 2 এর ক্লাসে। এটাতে একটি গাণিতিক সমস্যা যেটা দুই রকম কলামের ভিত্তিতে আসতে পারে, হয় আপনাদের টাইট কলাম অথবা স্পাইরাল কলামের ভিত্তিতে আসতে পারে। আচ্ছা, তো এখানে টাইট কলামের প্রথম গাণিতিক সমস্যাটা সমাধান করছি। এখানে গাণিতিক সমস্যাটা সমাধান করার জন্য প্রথম কাজ হচ্ছে আগে আলটিমেট ক্যাপাসিটিটা বের করতে হবে, যেটা আমরা পিইউ সমান এই 1.2 ইন্টু ডিএল এবং প্লাস 1.6 ইন্টু আরএলডি আমরা এখান থেকে বের করতে পারি। তার পরবর্তীতে যে পিইউটা আমরা এখান থেকে পাবো সেই পিইউ সমান এই যে এটা হচ্ছে কলামের ক্যাপাসিটি নির্ণয়ের সূত্র ফাই ইন্টু আলফা ইন্টু 0.5 এফ প্রাইম সি এজি মাইনাস এএসটি প্লাস এএসটি ইন্টু এফ ওয়াই, যার মধ্যে এফ ওয়াই এফ প্রাইম সি এগুলো দেওয়া থাকবে প্রশ্নে, তারপর ডিএল এবং এলএলটাও দেওয়া থাকবে। আচ্ছা, তো এই কলাম ডিজাইন করার জন্য এই দুইটা ভ্যালু যখন আমরা এখান থেকে পিইউটা পাবো, সেই পিইউর ভ্যালুটা যখন এখানে বসাই দিব, এটা একটা সমীকরণে পরিণত হবে। যেই সমীকরণে আমার এই যে গ্রস এরিয়া বা এজি এবং হচ্ছে এএসটি বা স্টিল এরিয়া, এই দুইটা আননোন থাকার কারণে আমরা একটা সমীকরণকে সমাধান করতে পারবো না। সেই জন্য স্টিলের একটা নির্দিষ্ট পরিমাণ আমার থেকে ধরে নিতে হবে এবং সেই স্টিলের ইকুয়েশনটাকেও আমার গ্রস এরিয়ার একটা ইকুয়েশনে কনভার্ট করে নিতে হবে। তারপর আমি সেই এক চলক বিশিষ্ট সমীকরণটাকে সমাধান করতে পারি। এখন এভাবে ধাপ আকারে বললে জিনিসটা যথেষ্ট একটু ঘোলাটে মনে হতে পারে, সেজন্য আমি একটু এই গাণিতিক অংশেই চলে যাচ্ছি। দেখেন, এইখানে আমাকে প্রশ্নের মধ্যে ডিজাইন করার জন্য প্রোভাইড করে দেওয়া ছিল শুধু ডিএল সমান 200 কিপ, এলএল সমান 260 কিপ, তারপর এফ প্রাইম সি এবং এফ ওয়াই এগুলো দেওয়া ছিল। তাই প্রথম কাজ ছিল পিইউ বের করা। তো পিইউ বা আলটিমেট ক্যাপাসিটিটা বের করলে আমরা পাচ্ছি সেখানে 656 কিপ। তো টাইট কলামের জন্য পিইউ নির্ণয়ের জন্য ফর্মুলাটা ওই যে একটু আগেই বলেছিলাম, সেই ফর্মুলাটা এখানে আমরা ব্যবহার করছি। তো 656 এই কিপ এখানে পিইউ এর জায়গায় বসিয়ে বাকি সবগুলা মানটা হুবহু রেখে দিলাম, কিন্তু সেই ইকুয়েশনটা যখন সমাধান করতে যাচ্ছি দেখতে পাচ্ছি এখানে গ্রস এরিয়া এবং স্টিল এরিয়া দুইটা আননোন থেকে যাচ্ছে। এখন আমরা জানি একটা ইকুয়েশন থেকে কখনো দুইটা আননোন সমাধান করা সম্ভব হয় না। সেই জন্য মূলত এখানে আমার থেকে স্টিলের পরিমাণটা ধরে নিতে হবে যে আমার যেটা গ্রস এরিয়া দেওয়া থাকে। অর্থাৎ আমি যদি একটা কলামের একটা প্রস্থচ্ছেদ চিন্তা করি, সেই প্রস্থচ্ছেদের মধ্যে আমি যে স্টিলগুলো দেখতে পাচ্ছি সেই স্টিলগুলোর টোটাল এরিয়ার কতটুকু জায়গা জুড়ে অবস্থান করছে সেটাই হচ্ছে মূলত স্টিল এরিয়ার রেশিও। এখন সেই রেশিওটা মূলত বিএনবিসি অনুযায়ী হতে পারে 1 থেকে 6% এবং এসিআই অনুযায়ী হতে পারে 1 থেকে 8%। তবে প্র্যাকটিক্যাল ফিল্ডে কখনোই এটি 4%-এর অধিক ব্যবহৃত হতে দেখা যায় না। এবং এই গাণিতিক সমস্যাটা সমাধান করার সময় এই স্টিল এরিয়ার পরিমাণটা ধরে নেওয়া হয়েছে হচ্ছে 2%, এবং 2%টাকে আমরা যখন 100 দিয়ে ভাগ করবো 0.02 হয়ে যাচ্ছে। আর একটু আগেই বলেছিলাম যে এটা টোটাল গ্রস এরিয়ার সাপেক্ষেই যেহেতু এই স্টিলের এরিয়াটা কনভার্ট করতেছি, তাই 2%টা হচ্ছে ওই গ্রস এরিয়ার। তাই এই রোটা হচ্ছে মূলত 2%, কার 2% গ্রস এরিয়ার 2%। তাই স্টিল এরিয়া সমান আমরা বলতে পারি 0.02 গ্রস এরিয়া। এখন এই স্টিল এরিয়ার জায়গায় যখন আমি 0.02 গ্রস এরিয়াটা লিখে দিব, তখন আমার সমীকরণটা সমাধানযোগ্য একটি সমীকরণে কনভার্ট হয়ে গেল, কারণ এই সমীকরণটাতে এই জি ছাড়া বাকি সব কিছুই আমার জানা। তো এই জিনিসটাকে আপনি যখন ইকুয়েশনে লিখে সলভ করবেন তাহলে আপনি ওইখান থেকেই গ্রস এরিয়া পেয়ে যাবেন, যেটা আমি এখানে গ্রস এরিয়াটা পেয়েছি হচ্ছে 296.92 ইঞ্চি স্কোয়ার। তাহলে এই গ্রস এরিয়াটা পাওয়ার পরবর্তীতে এবার নির্ভর করতেছে আমি কলামটাকে কীভাবে চিন্তা করব। আমি চাইলে কলামটাকে রেক্টেঙ্গুলার কলাম চিন্তা করতে পারি, আমি চাইলে এটাকে স্কোয়ার কলামও চিন্তা করতে পারি। তো এখন যদি এটাকে আমি স্কোয়ার কলাম চিন্তা করি, তো ডেফিনেটলি স্কোয়ার কলাম চিন্তা করলে অবশ্যই আমার থেকে সাইডগুলো জানতে হবে। এখন সাইডগুলো নির্ণয়ের জন্য আমি বর্গমূল করলাম পুরো ক্ষেত্রফলটাকে, এবং ক্ষেত্রফলকে বর্গমূল করলে এক একটা সাইডের দৈর্ঘ্য পাচ্ছি 17.23 ইঞ্চ। এখন কাজের সুবিধার্থে এবং ডিজাইনের সুবিধার্থে সেটাকে 23 ইঞ্চটাকে ধরে নিলাম হচ্ছে 17.5 ইঞ্চ। আর অবশ্যই এটা যে পরিমাণ আমার থেকে এই মানটা আসবে বর্গমূল করার পরবর্তীতে, কিংবা আমি রেক্টেঙ্গুলার ধরলে তখনও যে মানটা পাবো দশমিক ভ্যালু, ডেফিনেটলি সবসময় সেই মানটা থেকে একটু বড় ডিজাইন করতে হবে, কারণ আমার যতটুকু লোড আসবে তার বেসিসে আমার থেকে অবশ্যই তার চেয়ে একটু বেশি প্রোভাইড করতে হবে, যাতে আমার এই স্ট্রাকচারটা সেফ থাকে। আর যদি এই অংশটাকে আমি রেক্টেঙ্গুলার চিন্তা করতাম, তবে সেই ক্ষেত্রে আমি চাইলে বি সমান অর্থাৎ একটা 5 সমান আমি 12 ইঞ্চে ধরে নিতে পারি, আবার চাইলে 14 ইঞ্চ বা আমার ইচ্ছে সুবিধা মতো 16 ইঞ্চ বা 18 ইঞ্চে ধরে নিতে পারি। তো সেই অংশটাকে আমি যদি 12 ইঞ্চ ধরে নিই এবং সেই ক্ষেত্রফলটাকে যদি আমি 12 ইঞ্চ দিয়ে ভাগ করি, তবে অবশিষ্ট পাঁচটা আমি পাচ্ছি 25 ইঞ্চ।
এখন এইখানে যেটা আমি এই 25 ইঞ্চটা ডিরেক্ট পাই নাই, পাইছিলাম হচ্ছে 24.74 ইঞ্চ। এখন সেটাকে অবশ্যই একটু এই যে একটু আগেই বললাম বাড়িয়ে ধরতে হয়, তাই এই পাচ্ছি হচ্ছে 25 ইঞ্চ। এখন যে নতুন ক্ষেত্রফলটা আমরা এখানে পাচ্ছি, যেমন হচ্ছে কি আমরা আগে ধরে নিয়েছিলাম 296.92, কিন্তু যেহেতু আমরা কিছু পরিমাণ এখানে বাড়তি ধরতেছি, সেটা এই স্কোয়ার কলামের ক্ষেত্রে হোক বা রেক্টেঙ্গুলার কলামের ক্ষেত্রে হোক, তাই সেই যে পরিমাণটা বাড়তি ধরতেছি, সেই বাড়তি ধরার কারণে নতুন যে ক্ষেত্রফলটা তৈরি হচ্ছে, সেই নতুন ক্ষেত্রফলটা কত হচ্ছে সেই কারেক্টেড এরিয়াটা অবশ্যই পাশে দেখাতে হবে যে আসলে কত আসতেছে যেই ক্ষেত্রফলটা। সেটা মূলত এই যে 17.5, এটাকে যদি আমি হোল স্কোয়ার করি তাহলে আমি নতুন ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছি, যে আসলে এটা এত ছিল কিন্তু বেশি ধরার কারণে নতুন ক্ষেত্রফলটা কত আসে, পাচ্ছি 306.25। যেহেতু কলামের সাইজ বড় করতেছে, তাই স্টিলটাও বেশি আসার জন্য আমরা স্টিল এরিয়া এটা ব্যবহার করব। গ্রস এরিয়া এই ব্যবহার করার সময় আগেরটা নয় নতুনটা ব্যবহার করব, যাতে স্টিলটা একটু বেশি পরিমাণে প্রোভাইড করা যায়, যাতে সেফটিটা এনশিওর করা যেতে পারে। এখন এই যে এখান থেকে স্টিল এরিয়া যেটা পেলাম, সেই স্টিল এরিয়া থেকে আমার যেহেতু স্টিলটা ডিজাইন করতে হবে কলামের, তাই সেই কলামের স্টিল ডিজাইন করার জন্য আমার থেকে বার চুজ করতে হবে। এখন বার নর্মালি এখানে 7 থেকে 9 এগুলাই চুজ করা হয়, এবং 8 নাম্বার বারটা এখানে ব্যবহার করা হচ্ছে। 8 নাম্বার বার কী পরিমাণ লাগবে সেটা নির্ণয়ের জন্য আমার থেকে স্টিলের যে এরিয়া ছিল সেই টোটাল এরিয়াটাকে আমি যদি 8 নং বারের এরিয়া দ্বারা ভাগ করে দিই, তবে আমি 8 নং বারের সংখ্যাটা পেয়ে যাব। তো এখন 8 নং বারের এই যে এরিয়া নির্ণয়টা অবশ্যই আমরা আগে থেকে জানি, যত নং বার ততকে আমরা 8 দিয়ে ভাগ করে ডায়ামিটার বের করি, তারপর সেই ডায়ামিটারটাকে ইউজ করে πd²/4 দিয়ে আমরা সেখানে ওই বারটার ক্ষেত্রফলটা বা এরিয়াটা বের করতে পারি। এখন সেই এরিয়াটা দিয়ে যখন আমি স্টিল এরিয়াকে ভাগ করলাম, আমি পাচ্ছি 7.75 এইটা 8 নং বার। এখন 8 নং বার যেহেতু এরকম 7.75টা ব্যবহার করতে পারবো না, তাই পূর্ণাঙ্গ হিসেবে 8টা ব্যবহার করতে চাই। ডেফিনেটলি যা আসবে তার চাইতে বেশি ব্যবহার করতে হবে। এবার কথা হচ্ছে, আমরা তো কলামের মেন বারগুলো সংক্রান্ত কাজগুলো করলাম, কিন্তু আমাদের টাই বার যেগুলো ব্যবহার করতে হবে, সেই টাই বারগুলোর স্পেসিং কেমন হবে। এখন স্পেসিং নির্ণয়ের জন্য তিনভাবে ফর্মুলাটা ব্যবহার করা যেতে পারে। একটা হচ্ছে এইগুলো হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, যে 16 ইন্টু মেন বার ডায়া অথবা 48 ইন্টু টাই বার ডায়া, অথবা লিস্ট ডাইমেনশন। লিস্ট ডাইমেনশন বলতে আমি যে আয়তাকার কলামটা চিন্তা করে নিয়েছিলাম, সেই কলামটার কোন অংশটা, বা ওই যে বর্গাকার কলাম, তো সেই বর্গাকারের ক্ষেত্রে তো আর বলার নাই, যে যেহেতু দুইটা পাশই সমান, যে কোনো একটা ব্যবহার করলে হয়। আর আয়তাকারের ক্ষেত্রে যেটা আমি ছোটো ডাইমেনশন থাকবে, যেমন একটা 12 ধরার কারণে একটা 25 পাচ্ছিলাম, তো ঠিক ওই ক্ষেত্রে আমি 12টাকে কনসিডার করব। আর এখানে 16 ইন্টু যেটা মেন বার ডায়া পাচ্ছি, মেন বার যেটা এই 8 নং বারের ডায়াটা 8/8 দিলে 1 পাওয়া যায়, তাই 1 ইন্টু 16 ইঞ্চ দিলে 16 ইঞ্চ পাচ্ছি। আর যদি এখানে টাই বার ডায়া ব্যবহার করতে চাই, সাধারণত টাই বারটা ইউজ করা হয় এই 3 নং বার। আর 3 নং বারের ডায়াটা অবশ্যই আবার 3/8 দিয়ে আমরা এই বের করতে পারি, এবং সেটার সাথে 48 মাল্টিপ্লাই করলে আমরা টাই স্পেসিং পাচ্ছি। আর এখানে টাই স্পেসিং যেগুলো পাবো, সেই ক্ষেত্রে অবশ্যই স্পেসিং যতটুকু আমি পাবো এর চেয়ে বেশি স্পেসিং দেওয়া যাবে না। অর্থাৎ স্পেসিংটা কখনোই অতিরিক্ত স্পেসিং দেওয়া যায় না। স্পেসিং চাইলে কম দেওয়া যেতে পারে, বাট বেশি দেওয়া যাবে না। তাই এখানে আমি এই 16 ইঞ্চ বা মাঝামাঝি ভ্যালু যেটা, বা সর্বনিম্ন ভ্যালু যেটা, ওইটা এখানে আমরা ব্যবহার করতেছি। তাই 3 নং বারটা এই 16 ইঞ্চ, এবং পরপর ক্লিয়ার কভারের মতো মানে প্রতি ধাপে রেখে, আর হচ্ছে 8 নং এই বারটা ইউজ করা হচ্ছে এখানে 8টি। তো তার ডাইমেনশন চিত্রটা কমপ্লিট করলেই এই ম্যাথটা এখানেই শেষ হয়ে যায়।